তো হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ইউনিটি ভেন্যু একাডেমি। আবার আমি নিয়ে চলেছি তোমাদের দশম শ্রেণীর তৃতীয় যেটা অধ্যায় বৃত্ত সম্পর্কিত উপাদ্য। এই চ্যাপ্টারে আমরা বৃত্ত সম্পর্কে জানবো এবং বৃত্তের সঙ্গে একটু ডিটেলস আমরা শিখবো। তোমাদের এখানে 12টা পয়েন্ট লেখা আছে, এই 12টা জিনিস সম্পর্কে আমরা এখন শিখবো। ঠিক আছে, তোমরা খাতা পেন ভালো করে বের করে নাও এবং চলো শুরু করছি আমাদের নতুন ভিডিও নিয়ে। ঠিক আছে, তো এই যে চ্যাপ্টার আছে বৃত্ত সম্পর্কিত উপাত্ত, তো বৃত্ত জিনিসটা কি প্রথমে আমাদের জানতে হবে। ঠিক আছে, তো বৃত্ত কি? মনে করছি যে এটা একটা সমতল ক্ষেত্র, এটা একটা বোর্ড, হোয়াইট বোর্ড, এটা একটা সমতল ক্ষেত্র। এই ক্ষেত্রফলের উপরে আমি একটা বিন্দু কল্পনা করলাম। ঠিক আছে, এই যে বিন্দু কল্পনা করলাম, তো এই বিন্দু থেকে সমান দূরত্ব নিয়ে যে বক্ররেখা অঙ্কন করা হয়, সমান দূরত্ব রেখে যে বক্ররেখা অঙ্কন করা হয়, এই সমতলিক চিত্রকেই আমরা কি বলছি? বৃত্ত। ঠিক আছে, এই চিত্রকে আমরা কি বলবো? বৃত্ত। আর বৃত্তের মধ্যে যে বিন্দুকে কেন্দ্র করে বৃত্তটি অঙ্কন করা হয়েছে তাকে আমরা বলবো বৃত্তের কেন্দ্র। কি বলবো আমরা একে? বৃত্তের কেন্দ্র। বৃত্তের কেন্দ্র। ঠিক আছে, এই যে বৃত্ত আছে, এই বৃত্ত কেন্দ্র দিয়ে ঘেরা যে যে ছবিটা, এই যে একটা বিন্দুকে কেন্দ্র করে যে বৃত্ত অঙ্কন করেছি, এর ভিতরে যে ক্ষেত্রফল, এই ক্ষেত্রফলকে আমরা বলবো বৃত্তাকার ক্ষেত্রফল। বৃত্তাকার ক্ষেত্রফল। বুঝতে পারা গেছে? কি বললাম? একটা বিন্দুকে কেন্দ্র করে আমরা সমান দূরত্ব নিয়ে যে বক্ররেখা অঙ্কন করছি, ঠিক আছে, একটা সমতল ক্ষেত্রফলের উপরে, এই চিত্রটাকে আমরা কি বলবো? বৃত্ত। ঠিক আছে, আর বৃত্তের মধ্যে যে বিন্দুকে কেন্দ্র করে আমরা বৃত্তটি অঙ্কন করেছি তাকে আমরা বৃত্তের কেন্দ্র বলবো। বুঝতে পারা গেছে কিনা? বুঝতে পারা গেছে? ঠিক আছে, আচ্ছা, এবার এখানে একটা জিনিস আছে যে যে এই বৃত্তের একটা প্রান্ত থেকে ঠিক অপোজিট প্রান্তে যে সরলরেখা দূরত্ব হয়, এটা এখান থেকে এখান অবধি হতে পারে, এখান থেকে এইভাবেও 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 হতে পারে। বুঝতে পেরেছো? যে কোনো দিকে হোক, এক প্রান্ত থেকে অপর প্রান্তে যে সরলরৈখিক দূরত্ব, ঠিক আছে, এই দূরত্বটাকে আমরা কি বলবো? জ্যা। বৃত্তের জ্যা বা কোড। ঠিক আছে, বৃত্তের জ্যা বা কোড বলবো। তাহলে বৃত্ত আমাদের ক্লিয়ার, বৃত্তের জ্যা ক্লিয়ার আছে। কোড কি বললাম? যে বৃত্তের যে কোনো একটা প্রান্ত থেকে অপর প্রান্তে যে সরলরৈখিক দূরত্ব তাকে আমরা বলবো কি? বৃত্তের জ্যা। ঠিক আছে, আচ্ছা, তাহলে বৃত্তের জ্যা এইভাবেও হতে পারে, এইভাবেও হতে পারে। আচ্ছা, তাহলে তো এইভাবেও তো হতে পারে, কেন্দ্রগামী। হতে পারে না? যে বৃত্তের জ্যা যখন কেন্দ্র দিয়ে যাবে, কেন্দ্র দিয়ে যখনই চলে যাবে, তখন তার নাম হয়ে যাবে কি? বৃত্তের ব্যাস। তখন তার নাম হয়ে যাবে বৃত্তের ব্যাস। বুঝতে পেরেছো? যাকে আমরা ডায়ামিটার বলি। ঠিক আছে, তো ব্যাস সম্পর্কে ক্লিয়ার আছে তোমাদের? কি বললাম? যখন কোনো জ্যা বৃত্তের কেন্দ্র দিয়ে যাবে তখন সেই জ্যাকে আমরা কি বলবো? বৃত্তের ব্যাস। তাহলে তোমরা একটা জিনিস লক্ষ্য করো, তাহলে এই যে জ্যা আছে, এই যেটা যখন কেন্দ্র দিয়ে যাচ্ছে তখন এর যে দৈর্ঘ্যটা অন্যান্য জ্যার তুলনায় সব থেকে বেশি আছে না? যে এই জ্যা যখন এই বরাবর যাবে, অর্থাৎ কেন্দ্র দিয়ে যাবে, যখন এই যে দেখো কেন্দ্র দিয়ে গেছে, স্বাভাবিক তোমাদের একটা ছবি দিয়ে অঙ্কন করে বোঝায় যে যদি একটা বৃত্ত হয়, ঠিক আছে, এটা বৃত্তের কেন্দ্র, তাহলে এই দূরত্বটা সব থেকে বেশি হবে নাকি এই দূরত্বটা, নাকি এই দূরত্বটা? তোমরাই বলো। নিশ্চয়ই এটাই, যেটা কি কেন্দ্র দিয়ে গেছে। তাহলে কেন্দ্র দিয়ে যখন কোনো জ্যা পাস করবে তখনই তাকে আমরা বলবো ব্যাস। তাহলে ব্যাসকে আমরা লিখতে পারি বৃত্তের বৃহত্তম জ্যা। বৃত্তের বৃহত্তম জ্যা। এটাও তো একটা জ্যা আছে, এটাও একটা জ্যা আছে কিনা, কিন্তু এটা কেন্দ্র দিয়ে যেহেতু গেছে তাই জন্য এর নাম হয়ে গেছে ব্যাস। আর এই ব্যাসটা হচ্ছে বৃত্তের সব থেকে বৃহত্তম জ্যা। বুঝতে পারা গেছে? তাহলে আমাদের ব্যাস ক্লিয়ার। ব্যাসার্ধ কি আছে বলো তো? ব্যাসার্ধ কিছু না, যে এই যে বৃত্ত আছে, এই বৃত্তের কেন্দ্র থেকে বৃত্তের পরিধির উপরে, অর্থাৎ বৃত্তের যে কোনো প্রান্তের উপরে যে লম্ব দূরত্ব, বৃত্তের কেন্দ্র থেকে বৃত্তের যে কোনো প্রান্তে যে লম্ব দূরত্ব কেন্দ্র থেকে যখন যাবে, তখন এই অংশটাকে বা এই রেখাকে আমরা বলবো কি? ব্যাসার্ধ। ঠিক আছে, ব্যাসার্ধ কি বললাম? যখন কোনো একটা বৃত্তের কেন্দ্র থেকে বৃত্তের পরিধি বরাবর, অর্থাৎ বৃত্তের যে বাইরে যে বক্রাকার রেখা, এর যে কোনো প্রান্তে যখন বৃত্ত কেন্দ্র থেকে লম্ব দূরত্ব অঙ্কন করব, তখন এটাকে আমরা কি বলবো? এটাকে আমরা বলবো বৃত্তের ব্যাস, ব্যাসার্ধ, বৃত্তের ব্যাসার্ধ বা রেডিয়াস। ঠিক আছে, ক্লিয়ার আছে এখন অবধি? ক্লিয়ার আছে? তাহলে একটা কথা বলো, যে এটা যদি একটা বৃত্ত হয়, বুঝতে পেরেছো? এটা যদি একটা বৃত্ত হয় আর এটা যদি বৃত্তের ব্যাসার্ধ হয়,
কেন্দ্র থেকে বৃত্তের অপোজিট দিকে, তাহলে এই ব্যাসার্ধকে যদি বিপরীত দিকে সমান দূরত্ব যদি বাড়িয়ে দিই, তাহলে এটা তৈরি করে নিবে না ব্যাস, তখন তো একটা ব্যাস তৈরি করবে। তো ঠিক ব্যাস মানে কি, যে বৃত্তের কেন্দ্র দিয়ে যে জ্যাটা গেছে, তার বৃত্তের যদি এক প্রান্তে শুধু থাকে, এক প্রান্তে থেকে যদি আমরা শুধু লম্ব অঙ্কন করি, তখন সেটা ব্যাসার্ধ। কিন্তু ঠিক তার অপোজিট থেকে লম্বভাবে যদি বাড়িয়ে দিই, তাহলে সেটা ব্যাস আকার ধারণ করছে। তাহলে এখানে লিখতে পারি যে রেডিয়াস ইজিক্যাল টু হাফ অফ ডায়ামিটার, তাই না? ব্যাসার্ধ হচ্ছে ব্যাসার্ধ হচ্ছে ব্যাসের অর্ধেক, তাই তো। এখান থেকে লিখতে পারি, যদি ব্যাসার্ধকে আমরা যদি আর ধরি, তাহলে এখানে ব্যাস কি হয়ে যাবে, ব্যাস হয়ে যাবে 2r, তাই না? ব্যাস হচ্ছে এই যে ব্যাস, এই যে ব্যাস, এটা ব্যাস ব্যাসার্ধের ঠিক দ্বিগুণ আছে, ঠিক আছে, ব্যাসার্ধের ঠিক দ্বিগুণ আছে। তাহলে এখানে লিখতে পারি এটা যে ব্যাস সমান হচ্ছে 2 × r, যেখানে r ইজিক্যাল টু রেডিয়াস, ঠিক আছে। তাহলে এখানে দুটো জিনিস আমাদের খুব গুরুত্বপূর্ণ সহকারে মনে রাখতে হবে, যে বৃত্তের বৃহত্তম যে হচ্ছে কি ব্যাস, এগুলো পরীক্ষায় আসে কিন্তু, ঠিক আছে। আর কি জানলাম, যে বৃত্তের ব্যাস হচ্ছে কি ব্যাসার্ধের দ্বিগুণ, 2 × ব্যাসার্ধ, ঠিক আছে, এটা মনে রাখবে। তাহলে এটাও আমাদের ক্লিয়ার। আচ্ছা, পরিধি কি? পরিধি হচ্ছে একটা বৃত্ত দিয়ে, এই যে বৃত্ত যে বক্রাকার রেখা দিয়ে গঠিত, ঠিক আছে, সমান দূরত্বে যে বক্রাকার রেখা দিয়ে, ছবিটা ঠিক হয়নি, ঠিক আছে, দাঁড়াও, ঠিক আছে, সমান দূরত্ব নিয়ে যে চারিদিকে যে বক্ররেখাটা আছে, এটাই হচ্ছে বৃত্তের পরিধি। বুঝতে পারা গেছে? তাহলে এইটুকু ক্লিয়ার। আমি ছবিটা মুছে দিচ্ছি, তোমরা যদি পারো তাহলে ভিডিওটা পজ করে টুকে নাও। নেক্সট, আচ্ছা, এবার যেটা বিষয় হচ্ছে বৃত্তের পরিবৃত্ত জিনিসটা কি। মনে করো যে এটা একটা বৃত্ত আছে, এটা ও কেন্দ্রিক একটা বৃত্ত। এই বৃত্তের ভিতরে যদি কোনো একটা ত্রিভুজ অঙ্কন করি, আমরা মনে করলাম যে ABC একটা ত্রিভুজ আমরা অঙ্কন করেছি, ABC একটা ত্রিভুজ অঙ্কন করেছি, তখন এই ও কেন্দ্রিক ওই যে ও কেন্দ্রিক যে বৃত্তটা আছে, তখন তাকে আমরা বলবো পরিবৃত্ত, ঠিক আছে। আর যখন কোনো একটা ত্রিভুজের ভিতরে যদি কোনো একটা বৃত্ত অঙ্কন হয়, ও কেন্দ্রিক হোক ABC, তখন এই বৃত্তটাকে আমরা কি বলবো, অন্তবৃত্ত। অন্তবৃত্ত আর পরিবৃত্ত চিন্তা অসুবিধা হবে না। অন্তবৃত্ত কোনটা, মানে ত্রিভুজের ভিতরে যে ত্রিভুজের ভিতরে যে বৃত্তটা আছে তাকে আমরা বলবো অন্তবৃত্ত, আর ত্রিভুজের বাইরে যে বৃত্তটা আছে তার নাম হচ্ছে কি পরিবৃত্ত। এই দুটো ক্লিয়ার। নেক্সট, বৃত্তচাপ জিনিসটা কি জেনে নাও। আচ্ছা, আমি মনে করছি যে এর একটা চুড়ি আছে, হ্যাঁ, এটা একটা কি আছে, চুড়ি। এই চুড়িটা পড়তে গিয়ে মনে করলাম যে এই দুটো অংশে ভেঙে গেছে, এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি। মনে করলাম যে এই দুটো অংশে ভেঙেছে, তাহলে দুটো টুকরো তৈরি করবে, এটা এইভাবে একটা টুকরো তৈরি করবে, আর এটা এইভাবে একটা টুকরো তৈরি করবে, তাই কিনা? নাম দিয়ে দিচ্ছি এখানে, এটা এ, এটা বি, ঠিক আছে। তাহলে এখানে দুটো টুকরো তৈরি করেছে, একটা হচ্ছে এ বি আর একটা এ পি বি বললাম, যেহেতু ছোট বড় আছে, ঠিক আছে। তো এখানে দেখো যে বৃত্তের দুটো টুকরো হয়েছে, একটা হচ্ছে এ বি আর একটা হচ্ছে কি এ পি বি, আর একটা কি হচ্ছে এ পি বি, ঠিক আছে। তো এই যে দুটো অংশ আছে, এই দুটো অংশকে আমরা বলবো বৃত্তচাপ, ঠিক আছে। এই যে দেখো, এটা একটা অংশ, এটাও একটা বৃত্তচাপ, এটাও একটা বৃত্তচাপ, ঠিক আছে। তাহলে এখানে দুটো বৃত্তচাপ পেলাম, একটা এ বি, এই বৃত্তচাপ কিন্তু এভাবে লেখা হয়, ঠিক আছে, মাথায় একটু টুপি আকারে এভাবে লেখা হয় বৃত্তচাপ। তাহলে কি বললাম, যে দুটো টুকরো দিয়ে একটা একটা এই যে একটা বৃত্ত আছে, বৃত্তকে যখন আমরা ভাঙছি, তো দুটো করে পাচ্ছি আমরা, ভাঙা অংশ পাচ্ছি। তো এই এক একটা ভাঙা অংশটাই হচ্ছে এক একটা বৃত্তচাপ বা আর্ক, ঠিক আছে। তো এখানে দুটো বৃত্তচাপ আছে, একটা ছোট একটা বড়। তো যেটা ছোট বৃত্তচাপ আছে একে আমরা বলবো উপচাপ, ঠিক আছে, বা মাইনার আর্ক, ঠিক আছে, মাইনার আর্ক, ঠিক আছে। আর এই যে বড় বৃত্তচাপটা আছে একে আমরা বলবো অধিচাপ, ঠিক আছে, বা এটাকে আমরা মেজর আর্কও বলতে পারি, মেজর আর্ক। তাহলে এখানে ক্লিয়ার, একটা বৃত্ত দেখো দুটো যখন টুকরে ভেঙে গেছে, তো এটা একটা টুকরো, এটা একটা টুকরো, তো এটা হচ্ছে একটা বৃত্তচাপ, এটা একটা বৃত্তচাপ। বড় চাপকে আমরা বলবো কি অধিচাপ, আর ছোট চাপকে আমরা বলবো কি উপচাপ। এই দুটো ক্লিয়ার আছে, বৃত্তচাপ সম্পর্কে ক্লিয়ার। নেক্সট আমরা একটু জানবো
অর্ধবৃত্ত কি? আচ্ছা, যখনই এই দুটো টুকরোটা, মনে করো যে এবার এই চুড়িটা কিন্তু এই বরাবর ভেঙেছে, অর্থাৎ অর্ধেক অর্ধেক ভাবে ভেঙেছে, তাহলে এটা এবি আর এটাও ঠিক এবি, এটা মনে করলাম পি আছে। তাহলে এখানে দুটো বৃত্তচাপ আছে, একটা হচ্ছে কি এবি এবি, আর একটা কি এপিবি এপিবি। তাহলে যখনই এই দুটো বৃত্তচাপ সমান হয়ে যাবে তখন তৈরি করবে কি অর্ধবৃত্ত। সিম্পল, যে একটা 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 বৃত্তকে যদি আমরা মাঝ বরাবর যদি ভেঙে দিই, একটা বৃত্তকে যদি আমরা মাঝ বরাবর ভেঙে দিই, তাহলে দুটো সমান বৃত্তচাপ পাবো, তাই তো? দুটো সমান বৃত্তচাপ পাবো। এই বৃত্তচাপ দুটোই সমান বৃত্তচাপ যদি পাই, তাহলে এটা একটা অর্ধবৃত্ত আর এটা একটা অর্ধবৃত্ত, তাই না? ঠিক আছে, একটা বৃত্তকে যদি সমান দুটি ভাগে ভাগ করবো তাহলে অর্ধবৃত্ত তৈরি করবে। ঠিক আছে, এই দুটো ক্লিয়ার আছে। তাহলে এবার দোষ দাগ দেখে নাও। এবার বৃত্তাংশ জিনিসটা কি? বৃত্তাংশ জিনিসটা কি? আচ্ছা, মনে করলাম যে এটা একটা বৃত্ত আছে, ঠিক আছে, এটা একটা বৃত্ত আছে ও কেন্দ্রিক। মনে করলাম যে এবি যে কোনো একটা যে কোনো একটা জ্যা আছে, এখানে কি আছে, এবি একটা জ্যা আছে। তাহলে দেখো এই জ্যা যখন, দেখো বৃত্তকে দুটা অংশে ভাগ করেছে, তাই না? একটা কি, এই যে এটা পি দিলাম, এটা সি দিলাম, দুটা অংশে ভাগ করেছে। একটা কি এ পি বি প্লাস এ বি, ঠিক আছে, আরেকটা অংশ কি তৈরি করেছে, এ সি বি প্লাস এ বি, তাই না? অর্থাৎ এটা একটা বৃত্তচাপ, এপিবি একটা বৃত্তচাপ আর এবি জ্যা, আর এখানে এসিবি একটা বৃত্তচাপ আর এবি জ্যা। তো দেখছি এই জ্যাটা যখন একটা বৃত্তকে দুটি সমান অংশে ভাগ করেছে, তখন এই যে বৃত্তচাপ আর জ্যা মিলে, এই যে বৃত্তচাপ আর জ্যা মিলে যে সমতল ক্ষেত্র তৈরি করেছে, এই যে ক্ষেত্রটা, এই ক্ষেত্রকে আমরা বলবো কি বৃত্তাংশ, বৃত্তাংশ বা সিগমেন্ট। ঠিক আছে, তার এটাও তো একটা সিগমেন্ট আছে। দেখো এখানেও দেখো একটা বৃত্তচাপ আর একটা জ্যা মিলে একটা সমতল ক্ষেত্র তৈরি করেছে, তাহলে এটাও তো একটা বৃত্তাংশ, তাই না? এটাও একটা কি বৃত্তাংশ বা সিগমেন্ট। কিন্তু দেখো এখানে দুটো ছোট বড় বৃত্তাংশ আছে, একটা বড় বৃত্তাংশ একটা ছোট বৃত্তাংশ। ছোট বৃত্তাংশকে আমরা বলবো মাইনর, মাইনর সিগমেন্ট বা উপবৃত্তাংশ। ঠিক আছে, মাইনর সিগমেন্ট বা উপবৃত্তাংশ। আর যে বড়টা বৃত্তাংশ তাকে আমরা অধিবৃত্তাংশ বা মেজর সিগমেন্ট বলবো। তাহলে বৃত্তাংশ আর বৃত্তচাপের মধ্যে ডিফারেন্ট ক্লিয়ার আছে, বুঝতে পেরেছো? আচ্ছা, এবার বৃত্তকলা জিনিসটা কি? বৃত্তাংশ মধ্যে ক্লিয়ার, বৃত্তকলা জিনিসটা কি? আবার মনে করলাম যে এটা একটা বৃত্ত আছে, ও কেন্দ্রিক একটা বৃত্ত আছে। মনে করলাম যে এ বি ও এ হচ্ছে একটা ব্যাসার্ধ আর ও বি হচ্ছে একটা ব্যাসার্ধ। ঠিক আছে, তুমি তাহলে এখানে দেখো যে ও এ আর ও বি ব্যাসার্ধ, আর এই যে বৃত্তচাপটা আছে, এখানে মনে করলাম যে এ পি বি, এই যে বৃত্তচাপটা আছে, এই তিনজন মিলে যে ক্ষেত্রফলটা তৈরি করেছে। ঠিক আছে, দেখো ভালো করে দেখো যে এখানে এটা একটা ব্যাসার্ধ আছে, এটা একটা ব্যাসার্ধ আছে, আর এটা একটা বৃত্তচাপ। তো এই ব্যাসার্ধ দুটো মিলে আর বৃত্তচাপ মিলে যে সমতল ক্ষেত্র তৈরি করেছে, একে আমরা কি বলবো, বৃত্তকলা। কি বলবো, বৃত্তকলা বা সেক্টর বলবো। ঠিক আছে, বুঝতে পেরেছো? তাহলে এখানে বৃত্তকলা তৈরি করার জন্য মিনিমাম দুটো ব্যাসার্ধ দরকার পড়বেই। এখানেও দেখো, এটাও তো বলতে হতে পারে যে এটা একটা বৃত্ত ক্ষেত্রফল, এটা একটা ক্ষেত্রফল, আর এখানে এপি সরি এ ও বি দুটা যে হয়ে ব্যাসার্ধ হয়ে গেল, আর এ কিউ বি এটা একটা বৃত্তচাপ। তো এই দুটা ব্যাসার্ধ আর একটা বৃত্তচাপ মিলে এখানেও একটা তৈরি করেছে, এখানেও একটা ক্ষেত্রফল তৈরি করেছে। এটা বড় ক্ষেত্রফল আছে, তো এটাও একটা বৃত্তকলা, তাই না? তো এটা বড় বৃত্তকলা আছে বলে এটাকে আমরা মেজর সেক্টর বলবো, বুঝতে পেরেছো? আর এটা ছোট বৃত্তকলা তৈরি করেছে বলে এটাকে আমরা এটাকে আমরা কি বলবো, এটাকে আমরা মাইনর বৃত্তকলা বলবো, মাইনর বৃত্তকলা বলবো। বুঝতে পেরেছো? তাহলে এইটুকুটা আমাদের ক্লিয়ার আছে কি না? তাহলে বৃত্তাংশ, বৃত্তচাপ আর বৃত্তকলা জিনিসটা একবার আর ক্লিয়ার করে নাও, বৃত্তাংশ কোনটা? বৃত্তাংশ হচ্ছে যখন একটা বৃত্তকে একটা যে ভেঙে দিবে, তো তখন এই এই যে আর বৃত্তচাপ মিলে
হ্যাঁ, যে ক্ষেত্রফলটা তৈরি করবে, এই ক্ষেত্রফলটাই হয়ে যাবে কি, এই ক্ষেত্রফলটাই হয়ে যাবে কি বৃত্তাংশ। বুঝতে পেরেছো? এখানে এটা হয়ে গেলো ছোট বৃত্তাংশ, বা এটাকে আমরা উপবৃত্তাংশ বলতে পারি। আর বড় এটা এটা একটা এটা একটা জ্যা, এবি একটা জ্যা, আর এপি কিউ, এপি বি এটা একটা বৃত্তচাপ। তাহলে এটাও একটা ক্ষেত্রফল তৈরি করেছে, তাই না? একটা জ্যা আর একটা বৃত্তচাপ মিলে একটা ক্ষেত্রফল তৈরি করেছে, তখন এর নাম হয়ে গেল কি, অধিবৃত্তাংশ। ঠিক আছে, অধিবৃত্তাংশ। বুঝতে পেরেছো কিনা? ঠিক আছে। আর বৃত্তচাপ কোনটা? এই যে বৃত্তচাপটা তোমাদের বললাম, যে যখন একটা 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 যদি বৃত্তকে যদি আমরা ভাঙতে শুরু করি, একটা বৃত্তকে যদি ভাঙতে শুরু করি, তো দুটা ভাঙা অংশ পাবো, দুটো খণ্ড পাবো। ঠিক আছে, এটা একটা খণ্ড এ বি, আর এটা এ পি বি একটা খণ্ড, তাই না? তো এই এ বিকেও, এ বি এটা একটা বৃত্তচাপ, এ বি একটা বৃত্তচাপ, আর এ পি বিও একটা বৃত্তচাপ। বুঝতে পেরেছ? এটাও একটা বৃত্তচাপ। আর বৃত্তকলা কি বললাম? বৃত্তকলাটা হচ্ছে কি, যে যখন একটা বৃত্তকে দুটো ব্যাসার্ধ, একটা বৃত্তকে যখন দুটো ব্যাসার্ধ আর একটা বৃত্তচাপ মিলে, একটা বৃত্তে দুটো ব্যাসার্ধ আর একটা বৃত্তচাপ মিলে যে ক্ষেত্রফলটা তৈরি করবে, সেটা হয়ে যাবে কি, সেটা হয়ে যাবে কি বৃত্তকলা। ঠিক আছে, তাহলে এখানে দুটো বৃত্তকলা আছে, এ পি বি আর একটা এ কিউ বি। তাহলে এখানে ও এ প্লাস ও বি প্লাস ও এ পি বি, এই যে বৃত্তচাপ আছে, এটা মিলে একটা বৃত্তকলা তৈরি করেছে, যাকে আমরা মাইনর সেক্টরও বলি, বা বা ছোট বৃত্তকলাও বলতে পারো, বা ছোট বৃত্তকলা বলতে পারি। ঠিক আছে। আর এখানে দেখো, এটা একটা ব্যাসার্ধ, এটা একটা ব্যাসার্ধ, আর এটা একটা বৃত্তচাপ। তাহলে ও একটা ব্যাসার্ধ, ও বি একটা ব্যাসার্ধ, আর এ কিউ বি এটা একটা বৃত্তচাপ। তো এই তিনটা নিয়ে একটা ক্ষেত্রফল তৈরি করেছে। তাহলে এই ক্ষেত্রফলটাও একটা বৃত্তকলা আছে, যদি বড় আছে বলে এটাকে আমরা বড় বৃত্তকলা বলবো, বড় বৃত্তকলা, বা ইংরেজিতে আমরা একে মেজর সেক্টরও বলতে পারি। এইটুকু তো আমাদের ক্লিয়ার আছে কিনা? তাহলে বৃত্তাংশ, বৃত্তচাপ, বৃত্তকলা, এই তিনটার মধ্যে আমরা ডিফারেন্সিয়েট করে নিলাম। ঠিক আছে। এবার আমাদের একটা আর পয়েন্ট ছুটে গেছে, এক কেন্দ্রীয় বৃত্ত কি। এটাও খুব সহজ আছে। মনে করো যে এটা একটা বৃত্ত আছে, ও কেন্দ্রীয় একটা বৃত্ত আছে। ঠিক আছে, এই বিন্দুকে কেন্দ্র করে আরও তো একটা বৃত্ত হতে পারে, এই বিন্দুকে কেন্দ্র করে আরও তো একটা বৃত্ত হতে পারে। তো এই ধরনের বৃত্তগুলোকে একই কেন্দ্র নিয়ে তৈরি, একটাই বিন্দুকে কেন্দ্র করে তৈরি হওয়া অনেকগুলো বৃত্তকে আমরা বলবো এক কেন্দ্রীয় বা কনসেন্ট্রিক সার্কেল। ঠিক আছে, কনসেন্ট্রিক সার্কেল, বা একে এক কেন্দ্রীয় বৃত্ত বলা হয়। বুঝতে পারা গেছে? তাহলে তোমাদের ছোট্ট করে ইন্ট্রোডাকশন হয়ে গেছে। এবার আমরা কোষে দেখি অঙ্কগুলো করতে শুরু করবো। তাহলে তো শুরু করবো। ঠিক আছে, তো প্রথমে দেখো একটা ছবি দিয়েছে, বলেছে যে এই ছবিটা দিয়েছে এবং বলেছে এখানে যে পি এ কিউ বৃত্তাংশের কোটা ব্যাসার্ধ। তাহলে পি এ কিউ মানে এটা একটা বৃত্তাংশ। তো এই বৃত্তাংশের মধ্যে কোটা ব্যাসার্ধ আছে, ভালো করে দেখো, ভালো করে এখানে দেখো যে ও থেকে বৃত্তের পরিধির মধ্যে ও পি গেছে, ও এ গেছে, ও সি গেছে এবং ও কিউ গেছে। তার ব্যাসার্ধগুলো কি কি হবে? ও পি, ও এ, ও সি এবং ও কিউ। ও বি আমরা নিতে পারবো না, কারণ আমাদের এই বৃত্তাংশটা চেয়েছে। বুঝতে পারা গেছে? নেক্সট, শূন্যস্থান পূরণ। কি বলছে? একটা বৃত্তের ড্যাশ কটা বিন্দু আছে? একটা বৃত্তের মধ্যে অসংখ্য বিন্দু আছে, তাই না? একটা বৃত্তের মধ্যে অসংখ্য বিন্দু আছে, দেখে নাও। বৃত্তের বৃহত্তম জ্যা। আচ্ছা, তোমাদের মনে করো আমি একটু আগে করালাম যে একটা বৃত্তের মধ্যে বৃহত্তম জ্যা অ্যাকচুয়ালি কি? ব্যাস। কি? ব্যাস। ঠিক আছে, জ্যা বৃত্তাকার ক্ষেত্রটিকে দুটি ড্যাশ বিভক্ত করে। আচ্ছা, জ্যা বৃত্তাকার ক্ষেত্রটিকে, এটা একটা বৃত্ত, এটা একটা জ্যা। তো বলেছিলাম যে যখনই কোনো একটা জ্যা বৃত্তকে বিভক্ত করবে এবং যে দুটি সমতল ক্ষেত্র তৈরি করবে, এই দুটো সমতল ক্ষেত্রগুলোকে আমি কি বলছিলাম? বৃত্তাংশ বলেছিলাম কিনা? তাহলে কি হবে? দুটি ড্যাশ তৈরি করে দুটি বৃত্তাংশ তৈরি করবে, একটা ছোট বৃত্তাংশ, একটা বড় বৃত্তাংশ, তাই না? একটা অধিবৃত্তাংশ, একটা উপবৃত্তাংশ। বৃত্তের সকল ব্যাস ড্যাশ বিন্দুগামী। ব্যাস মানে কি? ব্যাস মানে তো হচ্ছে যে কেন্দ্র দিয়ে যাবে, তাহলে কি গামী হবে? কেন্দ্রগামী। ঠিক আছে, দুটি বৃত্তাংশ সমান হলে তাদের বৃত্তচাপ দুটির দৈর্ঘ্য। বৃত্তাংশ সমান আছে, বৃত্তাংশ মানে এটা একটা বৃত্তাংশ, এটা একটা বৃত্তাংশ সমান আছে, তার বৃত্তচাপ দুটির দৈর্ঘ্য কি হবে? সমান হবে অবশ্যই, তাই না? বৃত্তচাপ দুটি সমান আছে। বৃত্তাংশ সমান মানে কি? বৃত্তচাপ মানে কি? এটা একটা বৃত্তচাপ, এটা বৃত্তচাপ, এই দুটো কি সমান হবে। একটি বৃত্তাকার ক্ষেত্রে বৃত্তকলা হলো বৃত্তচাপ এবং দুটি ড্যাশ এর দৈর্ঘ্য সীমাবদ্ধ। এটা একটা বৃত্তকলা কি বলেছিলাম? যে একটা
বৃত্তের মধ্যে যে কোনো দুটি ব্যাসার্ধ এবং একটি বৃত্তচাপ নিয়ে গঠিত সমতল ক্ষেত্রটাই কি বৃত্তকলা। তাহলে বৃত্তচাপ এবং দুটি ব্যাসার্ধ দ্বারা সীমাবদ্ধ। ঠিক আছে, নেক্সট এবার দেখো আমরা 4 দাগের প্রশ্নগুলো করব। সত্য মিথ্যা বলেছে, ঠিক আছে। প্রথম কি বলেছে যে একটি বৃত্ত একটি সমতলিক চিত্র। অবশ্যই বৃত্ত একটা সমতলের মধ্যেই তো অঙ্কন করা হয়। বৃত্ত কেন, বৃত্তাংশ, বৃত্তকলা প্রতিটি কি একটা সমতলের ক্ষেত্রে একটা নির্দিষ্ট সমতলের উপরে অঙ্কন করা হয়। তাহলে এটা কি হয়ে যাবে সত্য, এটাও সত্য এবং এটাও সত্য। ঠিক আছে, যে একটি সরলরেখা, অবশ্যই যে কি একটা অবশ্যই সরলরেখাংশ আছে কিনা। যে মানে কি বৃত্তের এক প্রান্ত থেকে যে কোনো প্রান্তে লম্ব সরলরেখাংশ, তাই না? তাহলে এটাও কি হয়ে যাবে সত্য। চাপ একটি সরলরেখাংশ। চাপ, বৃত্তচাপ কোনটা, বৃত্তচাপ কোনটা, এটা না যে এ বি এখানে পি, তার বৃত্তচাপ এখানে কি আছে এ পি বি, এটা তো এটা কি একটা সরলরেখাংশ? কখনোই না, এটা কি একটা সরলরেখাংশ না, তাহলে এটা কি হয়ে যাবে মিথ্যা। একটি বৃত্তের সসীম সংখ্যক একই দৈর্ঘ্যের যে আছে, সসীম সংখ্যক একই দৈর্ঘ্যের। প্রথমত যে বৃত্তের সসীম তো না, আনলিমিটেড, ঠিক আছে, অসংখ্য জ্যা আছে। আর দ্বিতীয় সবটা একই দৈর্ঘ্যের নয়, কারণ আমরা জানি যে বড় জ্যা আছে বলে তাকে ব্যাস বলছি, ব্যাস বাদ দিয়ে অন্যান্য ছোট ছোট জ্যা আছে, তাই না? তাহলে এটাও কি হয়ে যাবে মিথ্যা হয়ে যাবে। এটা সসীম না, এটা অসীম সংখ্যক এবং বিভিন্ন দৈর্ঘ্যের জ্যা আছে, তাই না? 7 দাগ, একটি বৃত্তে একটি নির্দিষ্ট বিন্দুকে কেন্দ্র করে একটি বৃত্ত আঁকা সম্ভব? কখনোই না। একটু আগে তোমাদের পড়িয়েছি সমকেন্দ্রিক বৃত্ত। একটা বিন্দুকে কেন্দ্র করে অসংখ্য আমরা বৃত্ত অঙ্কন করতেই পারি। তাহলে এটা কি হলো, এটাও মিথ্যা হয়ে গেল। ঠিক আছে, যদি সর্বসম বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য সমান, অবশ্যই সর্বসম বৃত্তগুলো কোনটা, যে একই দৈর্ঘ্যের ব্যাসার্ধ নিয়ে যখন আমরা বৃত্ত অঙ্কন করব, একই দৈর্ঘ্যের ব্যাসার্ধ নিয়ে যখন আমরা বৃত্ত অঙ্কন করব, তাই একই দৈর্ঘ্যের ব্যাসার্ধ নিয়ে করছি মানে কি তাদের বৃত্ত দৈর্ঘ্য সমান হবেই। তাহলে এটা কি হলো সত্য। ঠিক আছে, তাহলে তোমাদের প্রসেস থেকে 3.1 ক্লিয়ার। এরপরে নেক্সট পার্ট আমি নিয়ে চলে আসছি খুব তাড়াতাড়ি। ভিডিওটি যদি ভালো লাগে তো অবশ্যই লাইক করে দিবা, ঠিক আছে, এবং নিজের বন্ধুদের মধ্যে একটু শেয়ার করে দিও, সাবস্ক্রাইব করে রাখবা, যাতে করে আগামী যে সমস্ত ভিডিও দিব তোমরা খুব তাড়াতাড়ি ওই ভিডিওগুলো নোটিফিকেশন পেয়ে যাও। ঠিক আছে, তাহলে এখান থেকে আমি ভিডিওটি শেষ করলাম। থ্যাংক ইউ এভরিওয়ান, থ্যাংক ইউ।